লুবনার সাথে বিয়ের 3 বছর হয়ে গেলেও ওর গায়ে প্রায় প্রায় আমি হাত তুলি। এই তো সেদিন রাগের মাথায় লাথি মেরেছি, ও ছিটকে একপাশে পড়ে ফুপিয়ে কাঁদতেছিল। কি করব, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, আর বাসায় আসলে ও অনবরত কথা বলে মাথা গরম করে দেয়। আগে গায়ে হাত তুলতাম না, হাত তুলি প্রায় 1 বছর, যখন থেকে আমার জুয়া খেলার অভ্যাস হয়ে গেছে। আমি নিয়মিত জুয়ার আসর বসাই, সব খুইয়ে নিঃস্ব হয়ে বাসায় আসি। নিজের সাথে জুয়া খেলায় আমি ক্লান্ত। লুবনা সারা রাত না খেয়ে বসে থাকতো, নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরলে মাথা খেয়ে ফেলতো কথা শুনিয়ে, যা আমার শরীরে কাটার মতো বিত্ত। লুবনার সাথে আমার প্রেম হয় সেই আমি কেবল ইন্টার পাশ করে লেখাপড়া বন্ধ করেছি, আর ও ক্লাস 9-এ। আমি নেশাগ্রস্ত আগের থেকেই ছিলাম। এলাকার সবাই জানতো আমি খুব খারাপ মানুষের একজন। মেয়ে নেশা বাদে এমন কোনো নেশা ছিল না যা আমার ছিল না। লুবনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, ওর প্রতি নেশা ছিল না, ছিল ভালোবাসা। রাত দিন বন্ধুদের আড্ডা রেখে আমি লুবনার বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। ও বারান্দায় বসে মোমের আলো পড়তো, আমি বাইরে অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ওকে দেখতাম। আকাশের চাঁদ দেখলে যেমন মনটা ভালো হয়ে যায় চট করে, ঠিক লুবনাকে দেখে মন ভালো হয়ে যায়। বারবার ছুতে চাইলেও ছুতে পারা যায় না এমন। আবার এলাকার মানুষ গুন্ডা হিসেবে ভয়ও পেলেও আমার ভয় ছিল লুবনার। আমি ওকে লুকিয়ে দেখতাম, কিন্তু সামনে গিয়ে বলতে পারতাম না ভালোবাসার কথা। জানি ও আমায় ঘৃণা করবে, করারই কথা। এমন খারাপ লোককে কে কোনো মেয়েই ভালোবাসে? প্রায় 6 মাস পিছন পিছন স্কুলে যেতাম, এবার স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতাম। তবু বলতে পারতাম না। সেবার শুনেছিলাম লুবনার বাসায় পাত্রপক্ষ এসেছে ওকে দেখতে। শুনে পাগল পাগল হয়ে গেছিলাম। নেশা করে লুবনার বাড়ির পিছনে বাজারে গিয়ে সেখানে শুয়েছিলাম সন্ধ্যায়। না পারছিলাম ওকে বলতে, না পারছিলাম হারাতে। হঠাৎ মোম নিয়ে লুবনা বের হলো পিছনে। ওকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ওর হাত ধরে টেনে নিয়ে মুখ চেপে ধরলাম। ওর হাত থেকে মোম পড়ে গিয়ে নিভে গেল। অন্ধকারে আমি আর ও ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি ইকবাল, চেঁচিও না প্লিজ। লুবনা আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝছি ও কাঁপছে, ভয়ে কাঁপছে। ভয় পাবার কথা, হয়তো আমি ক্ষতি করব এই ভেবে। আমি হেসে বললাম, কাঁপছো কেন? আমার একটা কথা আর একটার সাথে জড়িয়ে যাচ্ছিল। নেশার ঘোর তখন ছিল প্রবল। লুবনা আমার হাত মুখ থেকে সরিয়ে বলে, এখান থেকে চলে যান। আমি আবার বললাম, একবার ভালোবাসি বলবা? আমি এমনিতেও কথা গুছিয়ে বলতে পারি না, তার উপর নেশার ঘোরে কি বলছি বুঝতে পারছিলাম না। লুবনার হাতটা আমার বুকের উপর ধরে বললাম, দেখো তো বুকের ভিতরটা কত কথা জমে আছে, কিন্তু তা বলতে পারছি না, কেমন ছটপট করছে। লুবনা নিজের হাত সরিয়ে দিয়ে বলে, দয়া করে চলে যান, মা এসে পড়বে। আমি আবার বললাম, আগে বলো তুমি কাউকে বিয়ে করবে না, তাহলে যাব। এর মাঝে লুবনার মা আলো হাতে নিয়ে লুবনাকে ডাকতে এলো। মায়ের ডাক শুনে ও আমায় ধাক্কা মেরে পালিয়ে গেল। এরপর প্রায় প্রতিদিনই আমি ওর বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। ও একা আর বাইরে নামতো না। বিয়ের জন্য যারা দেখতে এসেছিল তাকে কায়দা করে জানিয়ে দিয়েছি যে আমার আর লুবনার প্রেম চলছে। বিয়েটা ভেঙে গেল। আমি হাত কেটে রক্ত দিয়ে লুবনাকে চিঠি দিলাম। লুবনা চিঠির উত্তর দিল, তার সাথে রাতে বাসার পিছনে আমার অপেক্ষা করতে বলল। আমি সেদিন নেশা করিনি, সকাল থেকে অপেক্ষা করছি লুবনার জন্য। রাতে বৃষ্টি শুরু হলো। সাপ পোকার ভয় না করে আমি ঠায় লুবনার বাসার পিছনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম। ভালোবাসা আমায় সব ভালো মন্দ জ্ঞান হারিয়ে দিয়েছিল। বৃষ্টি থামতে লুবিনা চুপি চুপি অন্ধকারের মাঝে পিছনে আসলো। ও এসে এদিক ওদিক তাকিয়ে আমায় খুঁজছে। আমি দেখে ওর পিছনে গিয়ে বললাম, কি আমায় খুঁজছো? মেয়ে থমকে দিয়ে বুকে থুতু দিয়ে বলল, আপনি এত রাতে আছেন? কি করব? কেউ দেখলে চোর ভেবে মারবে। তুমি চিঠিটা পড়েছো? হুম। এসব কি লিখেছেন? কলম ছিল না বাসায়? অবশ্য নেশাখোররা এমনই করে। নেশাখোরদের ভালোবাসা প্রকাশের ধরনই রক্তারক্তি হয়। তারা নিজেকে ভালোবাসতে পারে না, তাহলে কাউকে কি করে ভালোবাসবে? আবার আপনি ভাবলেন কি করে আপনার মতো অশিক্ষিত ছেলেকে আমি ভালো বিয়ে করব? আপনি ছেলেপক্ষকে বলে বিয়েটা ভেঙেছেন, তাই না? আমি অবাক হয়ে লুবনার দিকে তাকিয়ে আছি। আজ আমার নেশা নেই কোনো, তবু অসার মুখ থেকে বিন্দু পরিমাণ কথা বের হচ্ছে না। এর মাঝে পাশ থেকে কে যেন টর্চ মেরে আলো মুখে মেরে বলে, কে ওখানে এত রাতে? লুবনা আমি দুজনে হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। পালাবার কোনো সুযোগ ছিল না, কারণ যে আলো ফেলেছে
সে এর মাঝে আমাদেরকে চিনে ফেলেছে। টর্চের আলো আমাদের দিকে তাক করে রাখা হয়েছে। আমি তাতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি লুবনা নিচু হয়ে কাঁদছে তা নিয়ে। আলো হাতে নিয়ে লুবনার চাচা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কে ইকবল না? আর লুবনা তুই এত রাতে ওর সাথে কি? লুবনা চুপ হয়ে আছে। লুবনারের চাচা এর মাঝে চেঁচিয়ে লুবনার মা বাবাকে ডাকতে লাগলো। আমি উঠে বললাম, চাচা ডাকবেন না, আমি এমনিতে এসেছি। সে আমায় ধমক দিয়ে বলে, অন্য সময় হলে আমায় ধমক দেওয়ার মজা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু আজ কেন যেন পারছি না। লুবনা চাচা আবার চেঁচিয়ে বলছে, ঘরে জোয়ান মাইয়া রাইখা মাইয়া বাপ মা কেমন নিশ্চিন্তে ঘুমায়। এর মাঝে লুবনার মা এসে বলে, কি হয়েছে ভাইজান? এ কি লুবনা, তুই এখানে? চাচা উঠে বলে, আর বলি কি, হাতে নাতে ধরছি এই পোলারে চেনো? গুন্ডা লাফাঙ্গা প্রকৃতির ছেলে, মদ গাঁজা খাইয়ে পইরা থাকে। এই ছেলের সাথে কিনা আমাগো বংশের মেয়ে। ছি ছি। লুবনার মা লুবনাকে ধরে বলে, এসব কি? আমি উঠে বললাম, আন্টি ওর কোনো দোষ নাই, আমি আসতে বলেছিলাম। লুবনার মা কেঁদে কেঁদে বলে, আমার মাইয়া তুমি কইলে আসবো কেন? ও কি বাচ্চা নাকি? এই বলে লুবনার মা লুবনাকে চড় দিয়ে বলে, কি করলি তুই? আমার মান সম্মান ডুবাই দিলি। লুবনার বাবা আমি লুবনার হাত ধরে সরাতে যাওয়ার মাত্রই লুবনার চাচা আমার কলার ধরে বলে, তুই এখান থেকে যাবি নাকি বিচার সালিশ লাগাবো? অন্যের মাইয়া বাইর কইরা আনস, তোর বিচার দরকার। এর মাঝে লুবনা উঠে বলে, কাকা আপনি ঘরে যান, আমি নিজের ইচ্ছায় আসছি, আমার বিচার কে করব? তুই আসতোস মানে অচেনা ছেলে ডাকলেই আসতে হবে নাকি? অচেনা কই, আমি ওরে ভালোবাসি। এই বলে ঘরে চলে গেল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। কিছুক্ষণ আগে যে মেয়েটা আমায় নেশাখোর বলল, এখন কিনা বলে ভালোবাসি। চাচা লুবনার মাকে বলল, মেয়ে ভালোবাসলে বিয়ে দিয়ে দাও, নইলে আর কি করবা? আমি ওখান থেকে চলে এলাম, সব কিছু স্বপ্ন লাগছিল। লুবনার এই কথার মানে আমি বুঝতে পারলাম না। এরপর 4 দিন আমি ওদিকটায় যাইনি। মনকে মানাতে না পারে সেদিন গেলাম লুবনার বাসার ওখানে। অনেকক্ষণ থাকার পর লুবনার দেখা পেলাম না। ওর ছোট ভাইকে ডেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার আপু কই? ও বলল, বুবু নানা বাড়ি গেছে। আপনি কে? ইকবল। ও আপনি সেই ইকবল যার জন্য বুবুকে অনেক মার খেতে হয়েছিল? কথাটা শুনে নিজের প্রতি খুব রাগ হলো। আজ আমার কারণে অকারণে মেয়েটা কষ্ট পাচ্ছে। আচ্ছা ভাইয়া, শোনো, নানুর বাড়ি কি বেশি দূরে? না। তুমি চেনো? আমায় একটু নিয়ে যাবে? কেন আমি নিয়ে যাব? আপনারে আমি কেন নিয়ে যাব? আপনাকে বুবু ভালোবাসে আমি জানি, তাই আপনি আমাদের শত্রু। তুমি বাইকে উঠছো কখনো? না। আজ চড়বে? চলো, বাইকে করে নানুর বাসার দিকে যাব আর আসবো। ছেলেটা উঠে বলল, না আমি যাব না। আমি নিরাশ হয়ে দাঁড়িয়ে রইলাম। আর বুঝি কোনো উপায় নেই, আর বুঝি লুবনাকে দেখা হবে না। চলে আসতে নিলে পিছন থেকে সজীব ডাক দিয়ে বলল, বাইকে উঠলে কি খুব মজা? আমি একরাশ আশা নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, মজাই তো, চলো যাই। সজীব রাজি হলো, কিন্তু কাউকে জানানো যাবে না এই শর্তে বাইকে যাচ্ছি। ছেলেটা বাচ্চা হলো অনেক চালাক। চালাক না হলে বলতাম, বাবু আমায় দুলাভাই বলতো। কিন্তু এখন তা বললে নিশ্চিত বাইক থেকে নেমে একখানা লাথিও মারতে পারে। বাসা চিনে এলাম। এখন ওর সাথে একবার দেখা হলে জিজ্ঞাসা করতে চাইবো, ও কেন বলল আমায় ভালোবাসে। অনেকদিন গিয়ে বাসার আশেপাশে দাঁড়িয়ে ফিরে আসি। এইদিকে এভাবে সাজিয়েছিলাম, একটা ছোট্ট মেয়ে আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা লুবনা আপু দিয়েছে। চিঠি পেয়ে খুব অবাক হয়েছি। লুবনা জানালো কি করে আমি এখানে। চিঠি খুলে দেখলাম, আমি অনেকবার দেখেছি আপনি এখানে এসেছেন, আর আমি জানতাম আপনি আসবেন। আমার জীবনে এই কয়দিন অনেক এলোমেলো হয়ে গেছে। আমার মা, মামা এরা আগে আমায় বকতো না, আর এখন গায়ে হাত তুলে। আমার তারাই বিশ্বাস করে না, তাদের বাইরের মানুষ কি করে বিশ্বাস করবে? আপনি তো আমায় ভালোবাসেন, যদি ভালোই বাসেন তাহলে আমায় মুক্তি দিতে পারবেন, আমায় নিয়ে যেতে পারবেন আপনার সাথে। পারবেন না আমি জানি, কারণ মানুষ ভালোবাসা কথা বুক উঁচিয়ে বলতে পারলেও দায়িত্ব নেবার সময় পালিয়ে যায়। তাই বলছি, এখানে এসে আর দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। ইতি লুবনা। আমি তখনই চিঠিটা পড়া শেষ করে আমি তখন ওই দোকান থেকে কলম কিনে চিঠির অপর পাশে লিখলাম, আচ্ছা আর এখানে দাঁড়াবো না, রাত 1টায় তৈরি থেকো, আমি নিতে আসবো। বরাবরই তো অত গুছিয়ে কিছু লিখতে পারি না, আর চিঠি দেওয়া এই প্রথম, তাই 3 লাইনে শেষ করলাম। রাতে আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, আর বারবার মনে হচ্ছে রুবিনা আসবে না। ও হয়তো মজা করছে,
না আসার কথা। আমার মতো গুন্ডাকে কেই বা ভরসা করবে? রাত 2টা বেজে গেল, আমার কি চলে যাওয়া উচিত? এই ভেবে বারবার পায়চারি করছি। এর মাঝে পিছন থেকে কেউ বলল, শুনছেন? অন্ধকারে মুখ দেখতে পারছিলাম না। মোবাইলে আলো জ্বালাতে দেখি লুবনা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এত দেরি হলো যে? মামা জেগেছিল? চলুন এখন যাই। ওকে বাইকে তুলে দুজনে চললাম নতুন গন্তব্যস্থলে। শুনুন, চাইলে আমার ঘাড়ে হাত রাখতে পারেন। না ঠিক আছে। আচ্ছা, আমরা কই যাই? রূপগঞ্জ। কে ওখানে? আমার বোনের শ্বশুর বাড়ি। আমরা পিঠাপিঠি ভাই বোন, একদম বন্ধুর মতো, গেলেই মানাতে পারবো। লুবনা কথা বলছে না, হয়তো ভাবছে কাজটা ঠিক না ভুল করছে। লুবনা, আপনি কি আমায় ভয় পাচ্ছেন? বা ভাবছেন আমি আপনার ক্ষতি করব? আমার নতুন করে আর ক্ষতির ভয় নাই। বোনের বাসায় আস্তে আস্তে সকাল 6টা বেজে গেল। কাল রাতে বোনকে ফোন করে বলে রেখেছিলাম, জানি না ও দুলাভাইকে জানিয়েছে কি না। দরজা নক করতে আপু দরজা খুলে হেসে বলল, কিরে এত দেরি করলি যে? আর সে কই? লুবনা আমার পিছন থেকে এসে পাশে দাঁড়ালো। সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। দুদিনের মাঝে আপু আমাদের বিয়ে দেয়। আমি এর মাঝে হাজারবার লুবনার কাছে জানতে চেয়েছি সে আমায় বিয়ে করতে রাজি কিনা। ও কোনো উত্তর দেয়নি। বিয়ের রাতে ওকে একদম আমার কল্পনায় যে বউ পুষে রেখেছিলাম তার মতো লাগছিল। মাথা নিচু করে বসে ফুপিয়ে কাঁদছে। লুবনা, কাঁদছো কেন? ভাইটার কথা মনে পড়ছে। আচ্ছা, ওকে একদিন আনবো সময় করে। তুমি একটা সত্যি কথা বলবে? হুম। আমায় তো তুমি ভালোবাসো না, তাহলে কেন বিয়ে করলে? আমি এমন একজনকে চেয়েছি যে আমায় ভালোবাসবে। আমি কি এত খারাপ যে আমায় ভালোবাসা যায় না? লুবনা চুপ করে আছে। আচ্ছা তুমি ঘুমাও। লুবনা শুয়ে পড়ল। আমি জানলার কাছে গিয়ে সিগারেট ধরলাম। ভাবছি, আমি কি স্বপ্ন দেখছি? এটাও কি সম্ভব? যে মানুষটাকে পাওয়ার কাছে চাঁদ পাওয়ার মতো ছিল, সে মানুষটা কি না আজ আমার বউ? মনে হচ্ছে কোনো নেশার মাঝে আমি আছি। এর মাঝে লুবনা বলে উঠল, আমি মনে হয় প্রথম কোনো মেয়ে যার বাসরাতে তার বস সিগারেট খায়। ওর কথা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সিগারেটে হাত পুড়ে গেল। আমি হাসছি। কি ব্যাপার? আমি হাসার মতো কি বললাম? আমি হেসে বললাম, মানুষ স্বপ্ন দেখলে তাদের কি হাত পুড়ে? মানে কি? আপনি আবার নেশা করেননি তো? লুবনার কাছে গিয়ে বসে বললাম, তুমি নেশা করলাম। এমন নেশার নাম তুমি শুনলে শোনোনি? তো কী সে নেশা? লুবনা নেশা। এই কথাটা শুনে মেয়েটা চোখ আমার দিক থেকে সরিয়ে নিল। হয়তো লজ্জা পেয়েছে। মেয়েরা লজ্জা পেলে চোখে চোখ রাখতে পারে না। 1 সপ্তাহ হয়ে গেল বিয়ের। লুবনা এর মাঝে বলল, কতদিন বোনের বাসায় থাকবে? তারা হয়তো লজ্জায় কিছু বলছে না, কিন্তু আমাদের কিছু করা উচিত। আমায় আপনাদের বাড়িতে রেখে আসেন। আমি বললাম, বাবা খুব রাগী। বিয়ের কথা জানিয়েছি, তবে সে জানে না আমি এখনই তোমায় নিয়ে আসি, নাচাকারি করে নিয়ে যাব। তো সেই চাকরি কবে? বন্ধুকে বলেছিলাম অনেকবার, এখন দেখি কি হয়। লেখাপড়া বেশি না করাতে চাকরি ভালো পেলাম না। মাত্র 8,000 টাকার বেতনের চাকরি করতে ঢাকাতে এসেছি। লুবনার আত্মসম্মান অনেক বেশি, ও অভাবে থাকতে রাজি, তবু অসম্মানে না। ও আমার সাথে ঢাকায় আসলো। 8,000 টাকা বাসা ভাড়া খরচেই চলে যেত। বাকি যে প্রয়োজন তা কারোই মিটত না। অনেক বেলা না খেয়ে রয়েছি দুজনে। মেয়েটা তবুও আমায় ছেড়ে যায়নি। এর মাঝে ওর বাবা মা পুলিশ নিয়ে ওকে নিতে এসেছিল, ও যায়নি। আমি এখনও বুঝে উঠতে পারি না ও কেন আমার সাথে অভাবেও থাকছে। শুধু কি আমি ভালোবাসি তাই? একদিন বললাম, তুমি চলে যাও বাবা মার কাছে। ও শুধু বলল, যাব যেদিন, সেদিন তোমার চোখে আমি ছাড়া অন্য কেউ থাকবে। এখন তো তুমি ছাড়া অন্য কেউ আছে? কে? কেন? অভাব? অভাব চোখে থাকে না, থাকে পেটে, ভালোবাসায় থাকে বুকে, আর চোখে থাকে মানুষের ভালোবাসার মানুষ। আমার যখন ক্ষুধায় পেট কেমন করে, তখন আমি তোমার চোখের দিকে তাকাই, নিজেকে দেখতে পাই। আমার বুকের স্পন্দন বেড়ে যায়। তখন আর ক্ষুধার ঘন্টা শুনতে পাই না। মেয়েটার কথার গভীরতা অনেক, তবে এই গভীরতা মাপতে চাওয়ার মতো বড় মন আমার নেই। নেশার টান কদিন আটকে রাখা যায়? পকেটে 1 টাকাও নেই। আছে শুধু সিগারেটের প্যাকেট। তবে সে পকেটও খালি। সিগারেটের প্যাকেট খুলে ঘ্রাণ নিচ্ছি। স্বনেশায় বড়ই জ্বালা ধরিয়ে দেয় শরীরে। ক্ষুধা পানি খেয়ে বন্ধ করা যায়, তবে নেশা ঘ্রাণ নিয়ে বন্ধ করা যায় না, বরং আরও বেড়ে যায়। এর মাঝে লুবনা আমার সামনে সিগারেটের প্যাকেট ধরল।
আমি অবাক হয়ে বললাম, টাকা কই পেলে? ও হেসে বলল, যেখান থেকে পাই না। নেও আগে। সিগারেট পেয়ে মহাখুশিতে একের পর এক ধরাতে লাগলাম। লুবনা চলে গেল। ওকে আবার জিজ্ঞাসা করলাম, কই পেলে টাকা? কয়েকদিন আগে কিছু টাকা দিয়েছিলে তুমি, ওটা ছিল আমার কাছে। ওটা তো তোমার নাকি চুড়ি পছন্দ হয়েছিল, তার জন্য দিয়েছিলাম। আর বলো না, পাশের পাশের ভাবি এক চুড়ি কিনেছে, পানি লাগাতে সোনালি রং রুপোলি হয়ে গেছে, তাই আনিনি। আমি ওর কথাতে বুঝতে পেরেছি ও আসলে মিথ্যে বলছে, কারণ মিথ্যে মানুষ চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। অভাবের কারণে নিজের শখ মাটি চাপা দিয়েছে, আর আমি কিনা সেই নেশা করি। সিগারেটের প্যাকেট বাইরে ফেলে দিলাম। শখের বাইক বিক্রি করে নতুন ব্যবসা শুরু করলাম। দিনে দিনে ব্যবসায় উন্নতি হলো, এখন আর অভাবের দিন নেই। নেশার জন্য বউয়ের কাছে হাত পাততে হয় না আর কি। রাত দিন টাকার পিছনে ছুটি শেষ করে কবে লুবনার দিকে 5 মিনিট তাকিয়েছি ভুলেই গেছি। কারণ রাতে বেশিরভাগ নেশা করে বাসায় ফিরি, আর লুবনা আমার যাই বলে আমার তাই শুনতে খারাপ লাগে। প্রায় এমন নেশা হয়, নেশা অবস্থায় লুবনাকে মারি, ও ফুপিয়ে কাঁদে। নেশা কেটে যায়, ভোরে তখন দেখি মেয়েটা মেঝেতে ঘুমিয়ে আছে। নিজেকে তখন কাপুরুষ লাগে। ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আমার দেওয়া ভালোবাসা নয়, শুধু নির্যাতনের ছাপ পাই। লজ্জায় নিজেকে সরিয়ে নেই দূরে। কয়েকদিন যাবৎ লুবনার বন্ধুর মাধ্যমে লিপি নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটা খুব কম টাকায় বিদেশে নিয়ে যায়। আমিও লোভে পড়ে যাই। টাকার নেশা অন্ধ হয়ে যাই। একবার বিদেশ গেলে কটিতে পড়তে হব। আপাতত লুবিনাকে জানাবো না। দোকান বিক্রি করে টাকা লিপিকে দিলাম। 1 সপ্তাহের ভিতর সৌদি যাওয়া হবে আমায়। যাবার 2 বছর পর লুবনাকে নিয়ে যাব। মেয়েটা তো কিছুই দিতে পারেনি। রাতে বাসায় গিয়ে দেখি লুবনা শুয়ে আছে। আমি খেয়ে শুয়ে পড়লাম। প্রায় 7 মাস পর আমি নেশা ছাড়া এত রাতে বাসায় ফিরছি। ভাবলাম এই 1 সপ্তাহ ওর সাথে খারাপ আচরণ করব না। কয়েকদিন পর তো চলেই যাব, আবার কবে ওকে দেখতে পাই ভাবতে কান্না আসছে। ভোর রাতের দেখে ঘুম ভেঙে দেখি লুবনা আমার ফোন কানে নিয়ে কাউকে গালি দিচ্ছি। আমি ওর কান থেকে ফোন টেনে নিয়ে দেখি লিপির কল। আমি কেটে দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি রিসিভ কেন করলে? তাহলে জানতাম কি করে আজকাল নেশা মেয়ে পর্যন্ত চলে গেছে? কথাটা ঠিকভাবে বলো। লুবনা আমার কলার চেপে বলল, রাতে একটা মেয়ে কল দিয়ে যদি বলে ইকবলকে জিজ্ঞাসা করেন আমি ওর কে হই, তাহলে কি বুঝবো আমি? আমি রেগে বললাম, যা বোঝার বুঝো, আমার করা কিছু নেই। লুবনা রাগ করে আমার ফোন মেঝেতে ফেলে বলল, আমি থাকবো না আর তোর সাথে। মেজাজ গরম হয়ে গেল, ওকে মারলাম। আমার বোঝার জন্য ওকে মারলাম। অবশ্য মুরদ ওইটুকুই। বাসা থেকে চলে গেলাম। সকাল নাগাদ এক বন্ধু কল পেয়ে জানতে পারলাম লিপি আসলে দালাল মাত্র। সবার টাকা মেরে দেয়, আজ পুলিশের হাতে ধরা পড়েছে। আমার সব টাকা জলে গেল, সাথে আমার স্বপ্ন। কি আর করব, কার কাছে যাব ভাবতেই দুনিয়া অন্ধকার হয়ে আসে। এগুলো হলো লোভের শাস্তি, লুবনার দেওয়া অভিশাপ। ভাবলাম বাসায় গিয়ে লুবনার পা ধরে মাপ চাইব। আজও ছাড়া সবাই আমায় ফিরিয়ে দিবে আমি জানি। বাসায় গিয়ে দেখি ঘর ফাঁকা। পাশে গিয়ে আমাদের প্রতিবেশী ভাবিকে জিজ্ঞাসা করলাম লুবনার কথা। সে আমায় দেখে অবাক হয়ে বলল, আপনি এখনও এখানে? মানে? আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান, লুবিনা ভাবিকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি হয়েছে ওর? আবার জিজ্ঞাসা করেন। আপনি তো আত্মরা করলেন। ছি, যে আপনার সন্তানের মা হতে চাচ্ছে তাকে এভাবে মারলেন কিভাবে? আপনি মানুষ? শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। তাড়াতাড়ি হাসপাতালের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি মেয়েটা বিছানায় নিথর দেহ শুয়ে আছে। পাশে দাঁড়ানো সেবিকা আমায় দেখে বলল, কে আপনি? আমি বললাম, ও আমার স্ত্রী। এত দেরি করে এসেছেন? মেয়েটার এত খারাপ অবস্থা, ও আপনাকে খুঁজছে। আমি ওর মাথার কাছে বসে পড়লাম। চোখের নিচে জমানো কালি নিয়ে মেয়েটিকে অনেক শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মাথায় হাত দিয়ে বললাম, লুবনা বিশ্বাস করো, তুমি ছাড়া কাউকে আমি ভালোবাসিনি। একবার সুস্থ হয়ে যাও, আমি আর তোমার গায়ে হাত তুলব না। লুবনা অল্প চোখ খুলে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। তুমি এসেছো? আমার প্রাণটা মনে হয় এতক্ষণ তোমার জন্য আসার অপেক্ষা করছিল। এখন দেখো না, যাবার জন্য অস্থির হচ্ছে। ওর মুখে হাত দিয়ে বললাম, এমন করো না। লুবনা আমার হাত শক্ত করে ধরে বলল, অনেক কথা বলার ছিল, ভেবেছিলাম হাসি মুখে দিব, কিন্তু দেখো না আমার কপাল। জানো ইকবাল, আমি গতকাল
সকালে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সারাদিন অপেক্ষা করতে লাগলাম তোমার জন্য। কি করে বলবো তোমায়, কিন্তু আর বলা হলো না। বাচ্চাটা আমার আর থাকলো না। চোখে আমার চোখে অনবরত পানি ঝরছে, অনুতাপের পানি। ওর কপালে চুমু দিয়ে বললাম, ভেবো না, একদিন তুমি মা হবেই। সুস্থ হয়ে যাও দয়া করে। লুবনা এত কষ্টের মাঝে এক বিদ্রূপ হাসি দিয়ে দিল। আমার দিকে তাকিয়ে বলে, আমি আগে বারবার জানতে চাইতে আমি তোমায় ভালোবেসে তোমার সাথে এসেছি কিনা। আসলে কি জানো, তখন আমি ঘুরেছিলাম কি ভালোবাসা আর কি না বুঝতে পারিনি। শুধু ভেবেছিলাম তুমি তো ভালোবাসো। কিন্তু আজ কেন জানি বারবার ইচ্ছে করছে তোমাকে চাইতে, বারবার তোমার সাথে থাকতে ইচ্ছা করছে। কিন্তু দেখো, নিয়তি কি নিষ্ঠুর, যা চাই তা পাই না। আচ্ছা ইকবল, আমি কি তোমার দিকে একটু তাকিয়ে থাকতে পারবো? আমি ওর মাথা আমার বুকে চেপে রেখে বললাম, একটু কেন, তুমি অনন্তকাল তাকিয়ে থাকো। মেয়েটা আমার কথা রেখেছে। মেয়েটা পালকহীন আমার দিকে তাকিয়ে রইল। 20 বছর পর লুবনার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। লুবনা এসে আমার পিঠে হাত রেখে বলল, এতদিন পর এলে? আমি ওর দিকে তাকিয়ে দেখি মেয়েটা ঠিক সেই প্রথম দেখার মতোই সুন্দরী আছে। ও আমায় দেখে খিক খিক করে হাসছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি বুড়ো হয়ে গেছো? এরপর আমার কাছে আসার আগে এই চুলদাড়ি কেটে আসবে মশাই। হঠাৎ কেউ একজন বলল, উঠুন, আপনার জামিন আজ। এই কথা শুনে ঘুম ভেঙে দেখি আমি জেলের মাঝে বসে আছি, আর এতক্ষণে লুবনাকে স্বপ্নে দেখতেছিলাম। বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেললাম। আহ, কতদিন পর এমনভাবে আকাশ দেখলাম। পাশেই দোকানে আয়নায় নিজেকে দেখেই চিনতেই পারছি না। চুলদাড়ি পাক হয়ে গেছে। লুবনা তাইলে ঠিকই বলেছে, বুড়ো হয়ে গেছি। চুলদাড়ি কেটে কালো রং করে রওনা দিলাম লুবনার কাছে। চারিদিক ফাঁকা, কেউ নেই আশেপাশে। ঘন কবর চারপাশ। এত বছর পরেও লুবনার কবর চিনতে আমি ভুল করিনি। মাথার কাছে ছোট্ট ফুল গাছটা বড় হয়ে গেছে। চারিদিকে বাতাসের সেই ফুলের গন্ধ ছড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আসাতে কি খুশি পরিবেশ। লুবনাও কি খুশি হয়েছে? কবরের পাশে বসে মাটির উপর হাত রেখে বললাম, কি তুমি কি এখনো চাও আমায়? এখনো কি তাকিয়ে থাকবে আমার দিকে? আমার যে তোমার মতন করে ওভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কবরটাকে জড়িয়ে ধরে কাঁদছি। বারবার ভিতর থেকে চিৎকার দিয়ে গান বের হয়ে আসছে। আমার মন্দ স্বভাব যেন, তুমি কেন চাইলে আমারে? এমনও কি হয় মানুষ নিজের ক্ষতি করে? সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।